আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই সংবাদ শিরোনাম। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আংশিক অবৈধ হাইকোর্টের রায়। বাতিল হল দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান। ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। নওফেল ও হারুনের বিরুদ্ধে মামলা। ২ মাসের মধ্যে শেখ হাসিনা সহ সাবেক ১৬ মন্ত্রী এমপির মামলার তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। ওবায়দুল কাদের গ্রেফতার না হওয়ার ব্যাখ্যা দাবি। দামি কিংবা নিশিরাতের নির্বাচনে বিশ্বাস করে না বিএনপি, বললেন তারেক রহমান। যে কোনো মূল্যে সরকারকে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান। এবং D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা। ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে আগামী জাতীয় নির্বাচন, জানালেন প্রেস সচিব শফিকুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এর ফলে বাতিল হল দলীয় সরকারের অধীনে নির্বাচন, ফেরানো হয়েছে গণভোটের বিধান। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ মঙ্গলবার এই রায় দেন। আইনজীবীরা বলছেন, এই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ খুলল। তবে এর জন্য ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের রিভিউ আবেদনের নিষ্পত্তি হতে হবে। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশে ৩টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষ ২০০৮ সালে ফখরুদ্দিনের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করে। ২০১১ সালের ১০ মে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সুপ্রিম কোর্ট। ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাশ হয়। এরপর ২০১৪, ১৮ ও ২৪ সালের ৩টি নির্বাচনে ডামি ভোট, রাতের ভোট আর ভোটারবিহীন ভোটে শেখ হাসিনা তার ক্ষমতা কুক্ষিগত করে। শেখ হাসিনা পতনের পর গত ১৮ আগস্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে দুটি রিট করেন ৫ জন বিশিষ্ট নাগরিক। পরে বিএনপি, গণফোরাম, জামায়াত সহ কয়েকটি দল ও ব্যক্তি পক্ষভুক্ত হয়ে শুনানিতে অংশ নেন। মঙ্গলবার রায় ঘোষণার শুরুতেই জনগণকে সর্বময় ক্ষমতার উৎস ও সর্বোচ্চ আইন হিসেবে সংবিধানের শ্রেষ্ঠত্ব তুলে ধরেন হাইকোর্ট। পঞ্চদশ সংশোধনীকে সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী আখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করার বিধান বাতিল করেন উচ্চ আদালত। ফিরিয়ে আনা হয় গণভোট। তবে তত্ত্বাবধায়ক সরকার এখনই কার্যকর হবে না বলে জানান রিটকারী আইনজীবী। পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করা হয়নি। কিছু অংশ তিনি রেখে দিয়েছেন, কিছু অংশ বাতিল ঘোষণা করেছেন, আর কিছু জিনিস পরবর্তী সংসদের উপর ছেড়ে দিয়েছেন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন, তিনি এটিকে রেস্টোর করেছেন। সংবিধানের কিছু বিধানকে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছিল এবং সেগুলোকে তিনি বলেছেন এটি কখনোই গ্রহণযোগ্য না, এটাকে বাতিল করেছেন। কনস্টিটিউশনে একটি বিধান যোগ করা হয়েছিল যেটা সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা নামে, সেই অংশগুলোকেও বাদ করে দিয়েছেন। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনই ফিরে এসছে বলা যাবে না, কারণ আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে দুইভাবে বাতিল করা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার ক্ষেত্রে একটা প্রধান প্রতিবন্ধকতা আজকে দূর হলো। আরেকটা প্রতিবন্ধকতা হলো আপিল বিভাগের রায়। আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পথে এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্য করার জন্য আমরা করেছি। আমি আনন্দিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ভোটাধিকারের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিএনপির আইনজীবীরা। অ্যামেন্ডমেন্ট করে তারা জনগণের ভোটের অধিকার হরণ করেছেন। আপিল বিভাগের রায়ের আগেই তত্ত্বাবধায়ক সরকার বহাল করা যাবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। অ্যাপেলেট ডিভিশনের যে রিভিউ পেন্ডিং আছে সেইটাকে বাইপাস করে এই আইনে এই রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়কে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। অ্যাটলিস্ট আগামী দুটি নির্বাচন তো উইদাউট এনি অ্যাপেলেট ডিভিশন ইন্টারভেনশনও লাগে না। এই সরকার যদি 13th অ্যামেন্ডমেন্টের রায়ের পরে আমরা দেখি, অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে হবে। এই সরকারে রিনেমড হবে। এই ব্যক্তিগুলোই যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে ব্যাক চলে যাবেন, ওনার তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং এটা হবেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আপিলের রায়ের রিভিউ এখনো নিষ্পত্তির অপেক্ষায়। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।
বিভিন্ন প্রকল্প থেকে ৮০,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার বোন শেখ রেহানা ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই ৬০,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। দুদকের দাবি, রাজনৈতিক কারণে নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অনুসন্ধান শুরু করেছে কমিশন। রিপোর্ট মাহবুবুর চপলের। সরকার পতনের পর বদলে গেছে দুদক। ক্ষমতা যেতেই আওয়ামী লীগের দুর্নীতি চোখে পড়ছে কমিশনের। এবার তাদের জালে পড়লেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত আগস্টে মার্কিন ওয়েবসাইট গ্লোবাল ডিফেন্স কর্পে দাবি করা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ১.৫ লাখ কোটি টাকার মধ্যে শেখ হাসিনাই আত্মসাৎ করেছেন ৫৯,০০০ কোটি টাকা। মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে এসব টাকা দিয়েছে রাশিয়া, যার মধ্যস্থতা করেছেন সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানা ও তার মেয়ে, যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিক। এসব অভিযোগ আমলে নিয়ে দুদকের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ। পরে রুল জারি করে হাইকোর্ট। এর দুদিন পর অনুসন্ধান শুরু করল দুদক। কমিশন বলছে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫৯,০০০ কোটি টাকা, আশ্রয়ন, বেজা ও বেবজার ৮ প্রকল্প থেকে ২১,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে, যার অনুসন্ধান শুরু হয়েছে। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঢাকা অন্যান্যর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৮টি বিভিন্ন প্রকল্পের আড়ালে ২১,০০০ কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দাখিল হয়েছে এবং সেই অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আরও একটি মেগা প্রকল্পে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় ৫৯,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগও সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তাঁর ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতদিন এসব দুর্নীতির বিষয়ে দুদক কেন জানতে পারেনি, এমন প্রশ্নে মহাপরিচালক বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ ছিল না। দাবি করেন, রাজনৈতিক পরিচয়ে কাউকে হয়রানি করা হচ্ছে না। অনুসন্ধানের সিদ্ধান্তের প্রেক্ষিতে একটা অনুসন্ধান দল গঠন করা হবে এবং তারা এই অভিযোগ অনুসন্ধান করবে। অভিযুক্তরা সবাই বিদেশে থাকায় দুদক তাদের ডেকে পাঠাবে কিনা তা বলতে পারেননি এই কর্মকর্তা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ২ মাসের মধ্যে শেখ হাসিনা সহ সাবেক ১৬ মন্ত্রী, এমপির মামলার তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশে থাকার পরেও কেন তাকে গ্রেফতার করা হলো না তা ১৫ দিনের মধ্যে জানাতে আইজিপিকে সময় দেওয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যদিও সরকারের কাছে ওবায়দুল কাদেরের দেশে থাকার কোনো তথ্য ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। নিজেদেরই গড়া ট্রাইব্যুনালে জুলাই আগস্টের গণহত্যার মামলায় একে একে হাজির আওয়ামী আমলের প্রভাবশালী সাবেক ১২ মন্ত্রী, প্রতিমন্ত্রী, ২ সচিব ও ১ বিচারপতি সহ ১৬ জন। সবার চোখে মুখে বিষণ্ণতার ছোঁয়া থাকলেও হাস্যোজ্জ্বল ছিলেন শাহজাহান খান ও হাসানুল হক ইনু। এর মধ্যে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের দুঃখটা হয়তো বেশি। প্রিজন ভ্যান থেকেই শোনা গেল তার সেই চাপা ক্ষোভ। ভালো আছেন আপনি? ভাই বোবা হয়ে আছি, বোবা হয়ে আছে। আপনারা মুক্ত আছেন তো? ইনশাআল্লাহ আছি। এদিন আনিসুল হক ও সালমান এফ রহমান সহ ১৬ জনের তদন্ত রিপোর্ট ২ মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া সব অপকর্মের হোতা ছিলেন শেখ হাসিনা, জানান চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ, সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি, আদালত 2 মাস সময় দিয়েছেন। আগামী 18ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে এবং আমরা চেষ্টা করব এর মধ্যে যাতে একটা অগ্রগতি প্রতিবেদন অথবা
সম্ভব হলে তদন্ত প্রতিবেদন যাতে আমাদের তদন্ত সংস্থা দিতে পারে। এ সময় উঠে আসে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের প্রসঙ্গ। গ্রেফতারি পরোয়ানা থাকার পরেও দীর্ঘদিন পলাতক থেকে সম্প্রতি কিভাবে দেশ ছেড়েছেন তিনি, এর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওবায়দুল কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা 15 দিনের মধ্যে যাতে এই ব্যাখ্যা দেয়া হয়। এদিকে ওবায়দুল কাদেরের দেশে থাকার কথা সরকার জানতো না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা তো জানি না, আমরা যদি তার জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা অবশ্যই তারা ধরে ফেলতাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনতে ইন্টারপোলকে আবারও সহায়তার কথা জানানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং হবে বলে জানিয়ে মানুষের আস্থা ও সমর্থন ধরে রাখতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে দলের 31 দফা নিয়ে 3 জেলায় কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি বলেন, বিএনপি আমি ডামি কিংবা নিশিরাতে নির্বাচনে বিশ্বাসী নয়, যে কোনো মূল্যে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। জনাব তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে দলের 31 দফা ঘোষণা জনগণের মাঝে ছড়িয়ে দিতে এবার জেলা পর্যায়ে নেতাদের নিয়ে কর্মশালা শুরু করেছে বিএনপি। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার তৃণমূল নেতাদের নানা বক্তব্যের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে, কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে, কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে। তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। কাজে আপনাদেরকে এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের ভিতরে অনেকে এজেন্ট ঢুকিয়ে দিয়েছে, এইগুলা ব্যাপারেও আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে সহকর্মীবৃন্দ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, তাদের সেই আস্থার প্রতিদান দিতে হবে। আগামী জাতীয় নির্বাচনে সাফল্য পাওয়া সহজ হবে না ধারণা করে নেতাকর্মীদের আরো জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ দেন তারেক রহমান। আমরা আমিরামির নির্বাচনে তো বিশ্বাসী না, আমরা নিশিরাতের নির্বাচনেও বিশ্বাসী না, আমরা ভোট ডাকাতের নির্বাচনেও বিশ্বাসী না। আমরা একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী, যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে। আপনাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি মনে মনে ভেবে থাকেন আরে এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই অথবা দুর্বল হয়ে গেছে, নির্বাচন খুব সহজ হবে, নো 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 অ্যান্ড নো। এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে অনেক 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 কঠিন হবে। নিজেদেরকে সেভাবে প্রস্তুত করুন যে আগামীর যে কঠিন নির্বাচন সেটি জনগণের সমর্থন নেই, সেই নির্বাচনের পুল ছাড়া যাতে আমরা পার হতে পারি। নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন, ব্যক্তি স্বার্থে দলের সুনাম নষ্ট করলে কঠোর হাতে দমন করা হবে। বহু নেতাকর্মী আছে যাদের স্বজন মারা গিয়েছে, আপনজন বাবা মা মারা গিয়েছে, তাদেরকে হ্যান্ডকাফ পরিয়ে জানাজায় নিয়ে গেছে। আমাদের সহকর্মীবৃন্দ হ্যান্ডকাফ পরা অবস্থায় হাসপাতালে ফ্লোরে মৃত্যুবরণ করেছে। আমাদের ভেতরে যদি কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য এই আস্থার আঘাত করে, আপনাদের প্রত্যেকের প্রতি আমার নির্দেশনা থাকবে, শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে আপনাদের। প্রায় 3000 তৃণমূল নেতাদের কর্মশালায় তারেক রহমান বলেন, বিএনপি মানুষের মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। গণমাধ্যমের কাছেও তাদের প্রত্যাশা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ ভূমিকা। সহকর্মীবৃন্দ, আল্লাহ হাফেজ। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। উন্নয়নশীল দেশগুলোর সংগঠন ডেভেলপিং আর্ট কিংবা ডি-8 শিশু সম্মেলনে যোগ দিতে মিশরের কায়রোর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত 1:20 একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি। সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, তুরস্ক ও পাকিস্তান সহ কয়েকটি দেশের সরকার প্রধান অংশ নেবেন। মিশরের কায়রোতে এবারের 11তম ডি-8 সম্মেলনের প্রতিপাদ্য ইনভেস্টিং ইন ইউথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ শেপিং টুমোরোস ইকোনমি।
সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতায় বিশ্ব অর্থনীতিতে নিজেদের অবস্থান তৈরি, বাণিজ্যিক সম্পর্ক ও সুবিধা বাড়ানো নিয়ে কাজ করে আন্তর্জাতিক এই সংস্থাটি। বাংলাদেশ ছাড়াও মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক এর সদস্য। আগামী নির্বাচন নিয়ে স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা তার ভাষণেই নির্বাচনের বিষয়ে পরিষ্কার রোডম্যাপ দিয়েছেন। 2026 সালের 30 জুনের মধ্যে ভোট হবে বলে জানান তিনি। ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, ভোটের তারিখ দেবে নির্বাচন কমিশন। রোডম্যাপ খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে। এক্সাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোডম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। 2025 সালের শেষে কিংবা 26-এর প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনে আইন পরিবর্তন সহ প্রয়োজনীয় সবই করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি আরও জানান, নানা বিতর্কের কারণে জাতীয় নির্বাচন ইভিএমে নয়, ব্যালটে হবে। মনির হোসেন তপু রিপোর্ট। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে কথা বলেন তিনি। যেহেতু আমরা দায়িত্ব ভাগ করে দিয়েছি, যা বাস্তবায়নে কাজ করছে নির্বাচন কমিশন। জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিতে আইন পরিবর্তন সহ যা যা প্রয়োজন তা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। এই সরকার ঘোষণা দিয়েছে যে ওনারা কিছু ভালো কাজ, ভালো অ্যাক্টিভিটিস করে দিতে চান, দেশের জন্য ভালো কিছু করে দিতে চান। আমরাও সেই রকম একটা ভালো নির্বাচন দিতে চাই। এই ভালো নির্বাচন দিতে গিয়ে যদি কোনো বিধিবিধান বা আইন কানুন পরিবর্তন করতে হয়, আমরা সেটা করে নেব। কিন্তু কাজটা যে উদ্দেশ্য আছে, আমাদের উদ্দেশ্য অ্যাচিভ করার জন্য যা যা করা লাগে সেটা আমরা করে নেব। এটা নামই রিফর্ম। পঙ্গু করে ফেলতে দেখলে এত লোক রক্ত দিল, এটা তাদের রক্তের সাথে তো বেইমানি করা যাবে না ভাই। এবং একটা ছেলে বলছে কি জানেন, হাসপাতালে পা উঠে রাখছে, টাঙাইয়া রাখছে পা, বলে স্যার দোয়া করেন স্যার আমার পাটা যাতে ভালো হয়, কারণ সুষ্ঠু নির্বাচন না হলে যাতে আবার রাস্তায় নামতে পারে। ভোটার তালিকা সংশোধনের কথা উল্লেখ করে সিইসি বলেন, আগামী জাতীয় নির্বাচন ছাত্র জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী হবে, প্রাধান্য দেওয়া হবে না রাজনৈতিক কোনো চাপকে। নীলফামারীতে 19 জন পাইছি আমরা রোহিঙ্গা, আর বিদেশি নাগরিক পাচ্ছি আমরা ভোটার হিসেবে। তারপরে যারা মারা গেছে আপনি দেখেন না, প্রত্যেকটা আপনার গ্রামে গিয়ে দেখেন, আপনি ভোটার লিস্টটা চেক করে দেখেন কতজন মারা গেছে, দেখবেন যে কিন্তু ভোটার লিস্টের নাম আছে, কিন্তু দেখবেন যে ওদের নামে ভোট দেওয়া হয়ে গেছে হয়তো দেখবেন। যেহেতু আমরা ইভিএমটা ব্যবহারের প্ল্যান নাই, এটা নিয়ে আর বেশি কাটাকাটি না করাই ভালো। এগুলো নানাবিধ প্রবলেম, টেকনিক্যাল প্রবলেম, চলে না, স্টোরেজ প্রবলেম, রিপেয়ারিং প্রবলেম, মেনটেন্যান্স প্রবলেম, অনেক ধরনের সমস্যা আছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি আরো বলেন, এ বিষয়ে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে কমিশন। আমরা এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না, ইট ইজ প্রিমেচিউর ফর আস। আমরা দেখি রাজনৈতিক বিতর্কটা কোথায় গিয়ে দাঁড়ায়, দেখি একটু দেখে অপেক্ষা করি। স্থানীয় সরকার নির্বাচন নয়, জাতীয় নির্বাচনকে গুরুত্ব দিয়ে কাজ করছেন কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। পার্টিক্স খেলার খবর। সিরিজ জয়ের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। ভোরে সেন্ট ভিনসেন্টের কিংস্টনে দ্বিতীয় টি-20তে স্বাগতিকদের কাছে টসে হেরে যায় টাইগাররা। ব্যাটিংয়ে নেমে মাত্র 11 রানে অধিনায়ক লিটন ও তানজিদ তামিমের উইকেট হারিয়ে চাপে পড়ে লিটন দাসের দল। এরপর সৌম্য সরকার মাত্র 11 রানে রান আউট আর মেহেদী মিরাজ 26 রানে ফিরলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। 11 ওভার শেষে টাইগারদের সংগ্রহ 5 উইকেটে 62 রান। এর আগে বিজয় দিবসের দিন কিংস্টনে লিটন দাসের নেতৃত্বে 7 রানে দুর্দান্ত এক জয় পায় টাইগাররা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের 75 সংশোধনীর আংশিক অবৈধ হাইকোর্টের রায় বাতিল হলেও দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান।
৮০,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু, নফেল ও হারুনের বিরুদ্ধে মামলা। দুমাসের মধ্যে শেখ হাসিনা সহ সাবেক ১৬ মন্ত্রী এমপির মামলার তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। ওবায়দুল কাদের গ্রেফতার না হওয়ার ব্যাখ্যা দাবি। দামি কিংবা নিশিরাতে নির্বাচনে বিশ্বাস করে না বিএনপি, বলেন তারেক রহমান। যে কোনো মূল্যে সরকারকে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান। এবং D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা। ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে আগামী জাতীয় নির্বাচন, জানালেন প্রেস সচিব শফিকুল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।